আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আপনি নিজেকে নিরপেক্ষ কথা বলেন বলে দাবি করেন, কিন্তু সবসময় জামাতের পক্ষে কথা বলেন। কিন্তু জামাতের 1971 সালে যে ভূমিকাটা রয়েছে, এই ভূমিকা নিয়ে আপনি কোনো কথা বলছেন না। আসলে আপনি আদতে জামাতের দালাল, বা এই 1971 বিষয়ে জামাতের এই যেই ভূমিকা, এই ভূমিকা নিয়ে আপনি কোনো কথা বলছেন না। আমি আজকে আসলে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে 1971 সালে জামাত যে স্বাধীনতার বিরোধিতা করেছে, এই বিরোধিতার পরেও জামাত বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে কিনা, এবং 1971 সালে আসলে জামাত কতটা অপরাধ করেছে, এই দুটো বিষয় নিয়ে আসলে খোলামেলা আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। 1971 সালে জামাতের ভূমিকা নিয়ে যদি আপনি নিরপেক্ষ কথা বলতে হয়, তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে জামাত ইসলামিক রাজনৈতিক দল। মানে জামাত যদি ক্ষমতায় আসে, তাহলে তারা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করবে। এটা হচ্ছে জামাতের মূল আদর্শ। এখন হিসাব করেন যে পাকিস্তান এবং বাংলাদেশ, এই দুটা রাষ্ট্র কিন্তু একটা রাষ্ট্র ছিল। এখন এই দুটো রাষ্ট্রের মধ্যে আমাদের ব্যবধানটা ছিল ভাষাগত। মানে পাকিস্তানের ভাষাটা হচ্ছে উর্দু আর আমাদের ভাষা বাংলা। এই ভাষাগত দ্বন্দ্ব ছাড়া ধর্মীয়গত দিক দিয়ে আমরা দুই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণই কিন্তু মুসলিম। জামাত যেহেতু ইসলামিক রাজনৈতিক দল এবং তারা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে চায় বা সেই আন্দোলন চালাচ্ছে, তাহলে জামাতকে যদি আপনি সমালোচনা করতে হয়, তাহলে ইসলামিক ধ্যান ধারণাকে সামনে রেখেই আসলে সমালোচনা করতে হবে। এখন আসি জামাতের রাজনৈতিক আদর্শটা কি। জামাত এই রাজনীতির আদর্শ লালন করে যে তারা সংবিধানে কোরআনের যে আইনগুলো রয়েছে, এই আইনগুলো স্থাপন করবে বা এই আইন দিয়ে তাদের রাষ্ট্র পরিচালনা করবে, এবং কোরআনের প্রত্যেকটা আয়াতকে একজন মুসলিম পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে এবং আমল করতে হবে। এখন যেহেতু জামাত ইসলামিক দল এবং ইসলামকে রাষ্ট্রীয়ভাবে তারা প্রতিষ্ঠা করতে চায়, তাই তাদের ধ্যান ধারণা ইসলাম অনুযায়ী হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের যেই স্বাধীনতার যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে আসলে ইসলামিক স্বার্থ বা ইসলাম এটাকে কি বলে, বা ইসলামিক দৃষ্টিতে এটা আসলে কতটুকু জায়েজ না জায়েজ, সেটা একটু আমাদের বোঝা দরকার। এখন ইসলাম মুসলমানদেরকে আলাদা হতে বলেনি, এবং কোরআনে স্পষ্ট আয়াত রয়েছে যে তোমরা দ্বীনের রুজুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। মানে মুসলমানদেরকে বিচ্ছিন্ন হতে নিষেধ করা হয়েছে। এখন জামাত যে যুক্তিটা উপস্থাপন করে 1971-এর যুদ্ধ নিয়ে, সেটা হচ্ছে যে পাকিস্তান এবং বাংলাদেশ যদি আলাদা হয়ে যায়, তাহলে বাংলাদেশ ভারতের খপ্পরে পড়বে বা ভারতের নিয়ন্ত্রণে চলে যাবে। মানে বাংলাদেশের রাজনীতি কিন্তু সম্পূর্ণরূপে ভারত নিয়ন্ত্রণ করবে। এখন আপনারা যদি হিসাব করেন যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির চাইতেও আরও অনেক পুরনো দল হচ্ছে জামাত। মানে বর্তমানে জনপ্রিয় এই চারটা দলের মধ্যে সবচাইতে পুরনো দল হচ্ছে জামাত। কিন্তু জামাত এখন পর্যন্ত রাজনীতিতে আসলে সফল হতে পারেনি একটা কারণে, সেটা হচ্ছে 1971 সালে তারা স্বাধীনতার বিরোধিতা করার কারণে। মানে জামাতের বিরুদ্ধে এই অভিযোগটা রয়েছে যে 1971 সালে তারা স্বাধীনতার বিরোধিতা করেছে। এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জামাত কিন্তু নিষিদ্ধ হয়েছে এই কারণে। কিন্তু বর্তমান বাস্তবতা যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন, তাহলে বুঝতে পারবেন যে বর্তমান সময়ে জামাতকে এই আগের তুলনায় অনেক বেশি মানুষ পছন্দ করছে বা সাপোর্ট করছে। এখন তাদের যুক্তিকতা কি? তাদের যুক্তিকতা হচ্ছে যে 1971 সালে জামাতের যে ভূমিকা, এই ভূমিকা সঠিক ছিল। কারণ বর্তমানে বাংলাদেশের সম্পূর্ণ রাজনীতি বলেন এবং বাংলাদেশের যে ফরেন পলিসি, সব কিছু নিয়ন্ত্রণ করে ভারত, এবং আমরা সম্পূর্ণরূপে ভারতের নিয়ন্ত্রণে আছি। মানে ভারত যা চাই সেটাই হয়। আর এই কারণে এই যেই মানুষগুলো এখন জামাতকে সমর্থন করে, তারা এই ব্যাখ্যাটা উপস্থাপন করে। কিন্তু বাস্তব সত্য হচ্ছে 1971 সালে জামাত স্বাধীনতার বিরোধিতা করেছে। এটা 100% সত্য, এখানে ন্যূনতম কোনো সন্দেহ নেই।
কিন্তু প্রশ্ন হচ্ছে, যেসব ফৌজদারি অপরাধের কারণে জামাত নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, তারা আদৌ আসলে সেই অপরাধগুলো করেছে কিনা, এখানে কিন্তু প্রশ্ন আছে। এমনকি জামাতের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়, তারা রাজাকার, আল-বদর, আল-শাম এইসব বাহিনীগুলো গঠন করেছিল কিনা, অথবা এইসব বাহিনীগুলোর নেতৃত্ব দিয়েছিল কিনা, এ নিয়ে আসলে এই বিতর্ক রয়েছে, বা এ নিয়ে বিতর্ক করা যায়। কিন্তু স্বাধীনতার বিরোধিতা করেছে বা করেনি, এ নিয়ে কোনো বিতর্ক নেই। মানে তারা নিশ্চিতভাবে স্বাধীনতার বিরোধিতা করেছে। এই বিষয়গুলো নিয়ে আসলে জামাতের থানা পর্যায়ের যেসব নেতারা রয়েছেন, বা অনেকগুলো প্রশ্ন করেছিলাম 1971 বিষয়ে। জামাত নেতারা আমাকে যে উত্তরগুলো দিয়েছেন, প্রথমে সেই উত্তরগুলো আপনাদেরকে বলি। জামাত নেতাদের বক্তব্যগুলো এরকম ছিল যে বাংলাদেশ এবং পাকিস্তান আসলে একটা রাষ্ট্র ছিল, অতএব সেই সময় বাংলাদেশকে আলাদা করে দিলে পাকিস্তানের যে শক্তিমত্তা, এটা অনেকটাই দুর্বল হবে, এবং একটা মুসলিম রাষ্ট্র হিসাবে এই পাকিস্তানের যে শক্তি ছিল, এই শক্তিটা খর্ব হবে। এমনকি জামাত নেতারা এরকমও আসলে যুক্তি দেন যে এই যে বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম একটা বিভাগ, বা চট্টগ্রাম যে ডিস্ট্রিক্টটা রয়েছে, এটাকে যদি এখন চট্টগ্রামের লোক যদি স্বাধীন করার ঘোষণা দেয়, তাহলে তাদেরকে রাষ্ট্রদ্রোহী বলা হবে। কিন্তু যদি সত্যিকার অর্থে চট্টগ্রাম যদি তারা বাংলাদেশ থেকে স্বাধীন করে ফেলে, বা স্বাধীন করে ফেলতে পারে, তখন এই যারা আসলে এই বাংলাদেশ ভাগ হোক এটা চায় না, তারা কিন্তু রাজাকার হয়ে যাবে। মানে এই জাতীয় যুক্তি উপস্থাপন করেন। এমনকি এই জামাত নেতারা এটাও আসলে উল্লেখ করেন যে তারা সব কিছুকে আসলে ইসলামিক দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করেন। তাই একটা মুসলিম রাষ্ট্র দুর্বল হয়ে যাবে, এই বিবেচনায় আসলে এই বাংলাদেশ এবং পাকিস্তান আলাদা হয়ে যাক, এটা চায়নি জামাত। এখন তাদের এই যুক্তিগুলো যদি আমরা ধরে নিলাম যে সঠিক, কিন্তু আমার এরপরেও কিছু প্রশ্ন থাকে। যেমন 25শে মার্চের রাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী এই বাংলাদেশের নিরীহ নিরাশ্র মানুষকে আসলে গণহত্যা চালাচ্ছিল, এই গণহত্যা দেখার পরেও জামাত কিভাবে আসলে পাকিস্তানের পক্ষে থাকে? কারণ ইসলামিক দৃষ্টিতে কোনো নিরীহ মানুষকে এভাবে গণহত্যা চালানো মারাত্মক অপরাধ। এখন যেই সরকারের পড়াশোনায় আসলে এই ঘটনাটা ঘটানো হয়েছে, তাদেরকে জামাত শেষ পর্যন্ত কীভাবে সমর্থন করে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যখন তারা বিরোধিতা করেছে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা যাতে না হয়, এই জন্যই তো বিরোধিতা করেছে। কিন্তু যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, এই স্বাধীন হওয়ার পর তারা নিশ্চয়ই এটা অনুধাবন করার কথা যে এই বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বে তারা বিশ্বাসী ছিল না। তাহলে জামাত যেই নামে রাজনীতি করত, তাহলে সেই নামটা কেন পরিবর্তন করা হলো না? এবং বাংলাদেশে মানে সেই নাম দিয়ে তাহলে আবার কেন তারা আসলে রাজনীতি করার প্রয়োজন মনে করলো? বা সেই সময় যেসব নেতারা আসলে জামাতের নেতৃত্ব দিয়েছে, সেই নেতাদেরকে দিয়েই আসলে আবার এই রাজনৈতিক দল কেন পরিচালনা করলো? কারণ যেহেতু তারা স্বাধীনতার বিরোধিতা করেছে এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটি তারা হোক এটা চায়নি, তাই তাদের বিরুদ্ধে সবসময় এই অভিযোগটা থাকবেই। আর এই অভিযোগ নিয়ে জামাত আসলে সফল হওয়া আসলে কঠিন। এই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো রাজনৈতিক দল এই বাংলাদেশকে শাসন করেছে, এবং বাকি যেসব দলগুলো রয়েছে যারা জোটবদ্ধ হয়েও অন্তত ক্ষমতার কিছুটা স্বাদ পেয়েছে, এই প্রত্যেকটা দলের নেতাকর্মীদের বিরুদ্ধে আসলে দুর্নীতির অভিযোগ রয়েছে, বড় বড় দুর্নীতির অভিযোগ রয়েছে। কিন্তু জামাতের নেতাদের বিরুদ্ধে আসলে সেরকম কোনো দুর্নীতির অভিযোগ নেই। এমনকি এই 2001 সালে বিএনপি জামাত জোট সরকারে যখন জামাত ক্ষমতায় ছিল, যে দুজন মন্ত্রী ছিল, তাদের বিরুদ্ধে 1 টাকারও দুর্নীতির অভিযোগ ছিল না। কিন্তু তারপরেও জামাত কিন্তু রাজনীতিতে সফল হচ্ছে না, সফল হতে পারছে না, কারণ 1971-এর তাদের ভূমিকার কারণে। তাহলে জামাত সেম নামে এবং সেম নেতাদেরকে দিয়ে তাদের এই যে রাজনৈতিক দল গঠন করাটা কি আসলে ভুল ছিল না? আমি মনে করি
এটা তাদের জন্য অবশ্যই অনেক বড় ভুল ছিল। এই যে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত যে অভিযোগটা করা হচ্ছে যে 1971 প্রশ্নে তারা কেন ক্ষমা চাইছে না, জামাত যদি আরও 1000 বারও যদি ক্ষমা চায়, তারপরেও যারা সমালোচনা করবে বা এই জামাত যেহেতু রাজনৈতিক দল, তাদের প্রতিপক্ষ থাকবে। এখন তাদের প্রতিপক্ষ যারা, তারা কে? একটা দল হচ্ছে সরাসরি এই স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে তারা, আরেকটা হচ্ছে বিএনপি, যেই দলের প্রতিষ্ঠাতা একজন সেক্টর কমান্ডার ছিল মুক্তিযুদ্ধে, এমনকি তাকে স্বাধীনতার ঘোষকও বলা হয়। যদিও এটা নিয়ে আসলে বিতর্ক আছে, কিন্তু তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং স্বাধীনতার পক্ষের লোক ছিলেন, এমনকি তিনি সরাসরি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ যদি স্বাধীন না হতো তাহলে নিশ্চিতভাবে জিয়াউর রহমানের ফাঁসি হয়ে যেত, শেখ মুজিবুর রহমানের ফাঁসি হতো না, কিন্তু জিয়াউর রহমানের ফাঁসি হতো। তাহলে এই দুইটা দল রাজনৈতিকভাবে তাদেরকে দুর্বল করার জন্য তারা অবশ্যই 1971-এর ভূমিকা নিয়ে আসবে। তাহলে জামাতের রাজনীতি যারা করেন বা পূর্বে যারা আসলে এই জামাতের রাজনীতি করেছেন, রাজনীতির নেতৃত্ব দিয়েছেন, তারা কি এই জায়গায় মারাত্মক ভুল করেনি? আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে বা একজন মুক্তিযোদ্ধার নাতি হিসেবে আমি অবশ্যই মনে করি 1971 সালে জামাত স্বাধীনতার বিরোধিতা করে অপরাধ করেছে। ভুল করেছে এটা বলবো না, অপরাধ করেছে বলে আমি মনে করি। কিন্তু জামাত নেতাদের বিরুদ্ধে বা জামাতের বিরুদ্ধে যেই ফৌজদারি অপরাধ করেছে বলে আসলে অভিযোগ করা হয়, এবং এই বিগত আওয়ামী লীগ সরকার যে ট্রাইব্যুনাল গঠন করেছে এবং ট্রাইব্যুনাল গঠন করে যে বিচার করেছে, এই বিচারটা আসলে প্রশ্নবিদ্ধ ছিল। কারণ এই জামাতের যে নেতাদের যে সাক্ষীগুলো ছিল, এই সাক্ষীগুলোকে স্বাচ্ছন্দ্যে সাক্ষ্য দিতে দেয়নি। এমনকি এই বিচারটাকে আসলে রাজনৈতিক বিচার হিসাবে বা রাজনীতির প্রতিহিংসার বিচার হিসাবে প্রমাণিত হয়ে গেছে। তাই আমি সেই জায়গায় অবশ্যই সন্দেহ করি তারা আসলে 1971 সালে ফৌজদারি এই সব অপরাধগুলো করেছে কিনা। কিন্তু জামাত দল হিসেবে অবশ্যই 1971 সালে তাদের ভূমিকা অবশ্যই এটা অপরাধ ছিল বলে আমি মনে করি। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।